যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। ভারত বাংলাদেশ সম্পর্ক অদূর ভবিষ্যতে আর স্বাভাবিক হবে এমনটি কারো দূর কল্পনা হতে পারে, বাট বাস্তবতা এরকম নয়। প্রিয় দর্শক শ্রোতা, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই আসলে সেভাবে বন্ধুত্বপূর্ণ ছিল না। শেখ হাসিনার আমলটি 15 বছর মনে হতো আর কি, এটি এফেক্টেড ভান করা যে ভারত আমাদের খুব বন্ধু, ভারতের সঙ্গে সম্পর্কে সুবাতাস বইছে, এরকম একটি আবহ তৈরি করেছিলেন শেখ হাসিনা এবং ভারতের দিক থেকেও। কিন্তু আসলে সেই আপাত বিষয়টি বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি বা একটি অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল ভারত, যেটি কথা বলছিলাম, এটি ছিল একতরফা। ভারতের স্বার্থেই যা কিছু হয় সব হয়েছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে অসংখ্য চুক্তি করেছিলেন, একতরফা, অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী। এগুলো আস্তে আস্তে বেরিয়ে এসছে, অনেক কিছু আসছে, কিছু বেরিয়ে এসেছে, সেগুলো এখন পরিষ্কার সবার কাছেই। আর বিশেষভাবে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারেই তলানিতে গেছে এবং বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে এটি শেখ হাসিনার পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের একটি দিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি। এগুলো সবই এখন জানা কথা, এগুলো নিয়ে প্রচণ্ড রকমের আলোচনা হয়েছে, সব জায়গায় হচ্ছে, নতুন কোনো বিষয় নয় এটি। তো যেটি বলছিলাম, যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত মোদির প্রত্যক্ষ সম্মতিতে ভারতের মোদি এবং গদি মিডিয়া একত্রিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা চালিয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো একটি একক দেশের বিরুদ্ধে আরেকটি দেশ, সেই দেশের ডিপ স্টেট এবং তাদের মিডিয়া এরকম সংঘবদ্ধ অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা চালিয়েছে কিনা, এটি যথেষ্ট সন্দেহের বিষয়। ভারত সেই কাজটি করেছে। তো একটি সময় অনেকের ধারণা ছিল যে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, কারণ মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে। তো এই ধারণাটি অনেকের মধ্যেই ছিল এবং এখনও কিছু লোকের মধ্যে আছে। সেই জন্যে তাদের ভারতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ আছে, বা তারা অন্যদের স্মরণ করিয়ে দিতে চান যে সেই কারণে আমরা যারা ভারতের বিরুদ্ধে কথা বলি না, যুক্তিসঙ্গত কথা বলি আমাদের পক্ষে, সেটি ভারতের বিরুদ্ধে যায়। তো আমাদের মনে করিয়ে দিতে চান তারা সেই বিষয়টি যে ভারত আমাদের সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা আমাদের বন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের সময়, আমাদের আশ্রয়দাতা ছিলেন। তো সেই বিষয়টিতে সমীকরণ অত সরল নয় আসলে। গত কয়েক দশকে বিভিন্ন সময়ে ভারতের কর্তা ব্যক্তিরা, সেখানে ডিফেন্সের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদেরা বিভিন্ন সময় বিষয়টি পরিষ্কার করেছেন যে তারা আমাদেরকে ভালোবেসে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্যে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, কিংবা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে ভারত আমাদের সাহায্য করেনি। ভারত আমাদের সাহায্য করেছে পাকিস্তান বিরোধিতার অংশ হিসেবে। এটি আমার কোনো কথা না, এটি ভারতীয় ডিফেন্সের জেনারেল পর্যায়ের লোকেরা একাধিকবার বলেছেন, বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছেন, সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, তারা এটি বলেছেন, রাজনীতিবিদেরা অসংখ্যবার বলেছেন। সো এই বয়ান আমার তৈরি করবার দরকার নেই। কেউ যদি মনে করেন যে আমি ভারত বিরোধিতা করবার জন্য এটি কি বলছি, না, এরকম কোনো বিষয় নেই। আর আমি হোলসেল কোনো বিরোধিতায় বিশ্বাস করি না। আচ্ছা, তো ভারত নিজের স্বার্থে, অর্থাৎ ভারতের পাকিস্তান বিরোধিতার নীতির অংশ ছিল বাংলাদেশকে সাহায্য করা। তো সেটি এখন পরিষ্কার। আর সেই কারণেই সেই দেশটিকে আমাদের বন্ধু মনে হয়েছিল একদা 71-এ, সেই উত্তাল দিনগুলোতে, সেই দেশটি কখনোই সেই অর্থে বন্ধু হয়ে ওঠেনি। আমাদের প্রতি ভারত কি পরিমাণ বিদ্বেষ পোষণ করে, শুধু সীমান্তে হত্যাকাণ্ড, বিএসএফ গত 54 বছরে কি পরিমাণ হত্যাকাণ্ড চালিয়েছে, বাংলাদেশের নিরীহ মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছে, সেটি এর বড় প্রমাণ। ভারত আমাদের বিষয়ে কী দৃষ্টিভঙ্গি লালন করে, কী দৃষ্টিভঙ্গি ধারণ করে, তো এইটি আমরা জানি। আর এখন যে বিষয়টি ঘটছে, ভারত আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চেয়েছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে, অস্থিতিশীল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশ পরিণত হোক, সেটি তারা চেয়েছে এবং কোনো কিছু বাদ দেয়নি সেটি ঘটাবার জন্যে। বাট চূড়ান্ত বিচারে তারা সফল হয়নি। হ্যাঁ, একটি জায়গায় তারা সফল হয়েছে,
শেখ হাসিনাকে আমরা ফেরত পাইনি, বা শেখ হাসিনার অন্যান্য লেসপেন্সারেরা, দুর্বৃত্তরা যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই আওয়ামী এমপিরা, মন্ত্রীরা, তারাও ভারতের আশ্রয়ে আছে। তো আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারিনি। শুধু এইটুকু কাজ ভারত করতে পেরেছে, সেই দুর্বৃত্তদের, সেই রাষ্ট্রদ্রোহী বাংলাদেশ বিরোধী মানুষগুলোকে আশ্রয় দিয়েছে সেখানে। এর বাইরে ভারত আর কিছু করতে পারেনি। আর যা কিছু করেছে, যে বিরোধিতা, যে শত্রুতা, তাতে তারাও কম ক্ষতিগ্রস্ত হয়নি। তো এখন আমাদের নির্বাচন 22-23 দিন বাকি আছে সামনেই। এখন তারা চেষ্টা করবে হয়তোবা মরণ কামড় দিতে, যে এই নির্বাচনটিকে কিভাবে বানচাল করা যায়, এই নির্বাচনটি কিভাবে বন্ধ করা যায়, বা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যায়। এই চেষ্টা কিন্তু ভারত করবে। পূর্বাপর তাদের আচরণ ব্যাখ্যা করলে এটি দাঁড়ায়। তো গতকাল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই একটি প্রতিবেদন উল্লেখ করেছে, গতকালই ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে যত কূটনীতিক আছেন ভারতের হাই কমিশনে এবং সহকারী হাই কমিশনগুলোতে, তো এখানে প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে হাই কমিশন ঢাকায় অবস্থিত, আর 4টি সহকারী হাই কমিশন আছে, সেগুলো সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাতে অবস্থিত। তো এই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এবং হাই কমিশনে যত কূটনৈতিক এবং অকূটনৈতিক কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সবার পরিবারের সদস্যদের ভারত ফিরিয়ে নিতে চাইছে এবং ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু করেছে। পিটিআই গতকাল এটি রিপোর্ট করেছে। তো তারা কারণ হিসেবে বলবার চেষ্টা করেছে যে তারা নিরাপত্তার শঙ্কায় ভুগছে, যে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেই জন্য তারা শঙ্কিত তাদের এই মিশনগুলোর কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের নিয়ে, তাই তারা তাদের ফিরিয়ে নিচ্ছেন। তবে তারা থাকবেন দূতাবাস এবং হাই কমিশন এবং সহকারী হাই কমিশনগুলো ক্রিয়াশীল থাকবে, কার্যকর থাকবে, এবং তাদের যথারীতি যেসব কার্যক্রম আছে, রুটিন কাজ, সেগুলো তারা করবেন। বাট তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তার কারণে ভারতে চলে যাবেন আপাতত, এই সিদ্ধান্ত তারা নিয়েছে। তো এখন যে কারো কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি তো তারা চিন্তা করতেই পারে, এটি বিভিন্ন দেশের রেওয়াজ আছে, যখন পৃথিবীর বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অনেক সময় নিরাপত্তার অংশ হিসেবে সেই দেশের কূটনৈতিক অকূটনৈতিক লোকদের, অনেক সময় শুধু পরিবারের সদস্যদের না, সমস্ত কর্মচারী কর্মকর্তাকে অনেক সময় তাদের স্বদেশে ফিরে যেতে হয় নিরাপত্তার জন্য, সাময়িক ব্যবস্থা হিসেবে। তো এটি একটি প্রচলিত প্র্যাকটিস। বাট বাংলাদেশে কি এই মুহূর্তে পরিস্থিতি এতই খারাপ হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিবাদমান আছে, একে অপরের সঙ্গে ঝগড়া ফেসাদ মারামারিতে লিপ্ত হয়েছে, কিন্তু পরিস্থিতি কি এমনটাই হয়েছে যে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের শঙ্কার কারণ হয়েছে? বাংলাদেশে কি শুধু ভারতের দূতাবাস আছে, না অন্য দেশের দূতাবাস আছে? ভারতের আগেই তো অন্য দেশের দূতাবাসগুলোকে প্রিএমটিভ মেজার নিতে হতো যদি তারা সেরকমটি ফিল করত। নিশ্চয়ই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তাদের কূটনৈতিক তৎপরতা, তাদের গোয়েন্দা তথ্য নিশ্চয়ই দুর্বল নয় ভারতের চাইতে, তাদেরও জানবার কথা ছিল বিষয়টি। কিন্তু তারা তো নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছে, ইইউ পজিটিভ রিপোর্ট দিচ্ছে, বাকি সবাই ভালোই বলছেন, অন্যান্য দূতাবাসগুলো, তাদের কূটনীতিকরা, কেউ তো এমন কিছু বলেননি যে তাদের শঙ্কা, তাদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। তাহলে ভারতেরই শুধু নিরাপত্তার বিষয়টি আছে এখানে? তারা বলছে এমনটি কেন বলছে? এটি কি কোনো সরল বিষয়, না এর পেছনে কোনো জটিল কারণ আছে? হ্যাঁ, এখন বিশ্লেষকরা বলছেন অনেকেই যে দুটো বিষয় এখানে। একটি হলো এই মুহূর্তে ভারত এমন একটি ধুয়ো তুলে কিংবা এমন একটি প্রচেষ্টা নিল, এবং তারা যদি এটি ঘটিয়ে ফেলে, কূটনীতিকদের পরিবারের সদস্যরা ভারতে ফিরে যায়, তাহলে ভারতের পক্ষে বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে প্রচার করা সহজ হবে যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি নেই, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে এবং এই পরিবেশে নির্বাচন হতে পারে না। এই বিষয়টি তারা তুলে ধরতে পারবে বহির্বিশ্বের কাছে। বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখাবার জন্য প্রক্রিয়ার অংশ হিসেবে এটি হতে পারে। আর দ্বিতীয় আরেকটি হতে পারে, হাসিনার কোনো বড় প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে, যেটি হাসিনা ভারতের রয়ের সহযোগিতায় ঘটাবে, কোনো দুর্ঘটনা, কোনো হত্যাকাণ্ড, বড় কোনো কিছু নির্বাচনের আগে আগে ঘটাবে, নির্বাচনকে বানচাল করবার জন্য, পরিস্থিতি খারাপ করবার জন্য এমন কোনো প্ল্যান থাকতে পারে। আর যেহেতু এই প্ল্যানের তারা অংশ, তাই তারা আগে থেকেই জানে কি হতে যাচ্ছে,
এবং এমন কিছু ঘটে গেলে তাৎক্ষণিকভাবে হলেও তাদের কূটনৈতিক অকূটনৈতিক সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে নিরাপদে নাও থাকতে পারে। এই আশঙ্কা থেকেও তারা প্রিএমটিভ মেজার হিসেবে এমন একটি সিদ্ধান্ত নিতে পারে। বিশ্লেষকরা দুভাবে বিষয়টি বিশ্লেষণ করছেন। একটি হলো জাস্ট বহির্বিশ্বের কাছে তুলে ধরা যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক যাচ্ছে না, নির্বাচনের পরিস্থিতি ঠিক নেই, অনুকূলে নেই পরিবেশ। আরেকটি হলো কোনো অঘটন ঘটবে সেটি তারা জানেন কিংবা সেটি তার অংশ, সো অ্যাজ আ প্রিএমটিভ মেজার তারা সেই কাজটি করছে। তো আসলে কি সেইটি বুঝবার জন্যে আমাদের বোধহয় খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, নির্বাচনের 22-23 দিনই বাকি আছে। বাট মেন হোয়াইল আমাদের সরকারকে এবং সব মহলকে এক্সট্রা কশাস থাকতে হবে, অতিরিক্ত সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, কথা হবে আবার অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।